হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার আজকের ক্লাসটাকে ভিডিও অন ডিম্যান্ড বলা যায়। মিস্টার সুকেতন ভট্টাচার্য আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন হ্যাভিং বিন, হ্যাভিং টু, বিইং ইত্যাদি দিয়ে একটা ক্লাস আপলোড করি। তো অলরেডি আমি বিইং ওয়ার্ডটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় বা বিইং ওয়ার্ডটার ব্যবহার কি কি তার উপরে একটা ক্লাস অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি। সেই ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়াও হ্যাভিং সেড দ্যাট এই ফ্রেজের ব্যবহার কিভাবে করতে হয় বা কোন কোন ক্ষেত্রে এই ফ্রেজটা ব্যবহার করা হয় তার উপরেও একটা ক্লাস কিন্তু আমি ইউটিউবে আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনার রেফারেন্সের জন্যে। তো দেখো, হ্যাভিং এর পরে টু এবং হ্যাভিং এর পরে বিন আমরা কোন কোন ক্ষেত্রে বসে। হ্যাভিং এর পরে বিন বা হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে দুটো ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে যখন কোনো একটা কাজ হয়ে যাবার পরে আরেকটা কাজ হয় বা হবে অথবা হতে যাচ্ছে এমনটা বোঝানো হয়, সেক্ষেত্রে কিন্তু হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্মটা বসে। আরেকটা ব্যাপার হচ্ছে কোনো কাজ বা কোনো ঘটনা ঘটার পরে একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেছে এমনটা বোঝাতেও হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসানো হয়। কোনো কিছু করতে আমি বাধ্য হয়েছিলাম বা কোনো কিছু করতে আমি বাধ্য হচ্ছি এমন কোনো ব্যাপার যেটাকে এড়িয়ে যেতে পারছি না এমনটা বোঝাতে আমরা হ্যাভিং এর পরে টু এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম বসিয়ে বাক্য গঠন করি। তো চলো, এখানে আমরা তিনটে উদাহরণ নিয়ে এসেছি। এই তিনটে উদাহরণ আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দেবে কোনো একটা কাজ বা ঘটনা ঘটার পরে আরেকটা কিছু হয়েছিল বা আরেকটা কিছু হবে বা হচ্ছে, যেটা আমরা হ্যাভিং এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম দিয়ে লিখব। রাতে খাবার পর আমি হাঁটতে গেছিলাম। রাতের খাবারটা একটা কাজ সম্পন্ন হয়েছে, তারপরে আরেকটা কাজ হয়েছিল, সেটা কি আমি হাঁটতে গেছিলাম। স্কুল থেকে ফিরে সে ফুটবল খেলতে গিয়েছিল বা যাচ্ছে, আমি যাচ্ছেটা কেটে দিচ্ছি। স্কুল থেকে ফিরে সে ফুটবল খেলতে গিয়েছিল। স্কুল থেকে সে ফিরেছে, একটা কাজ হয়েছে বা একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে তার স্কুল থেকে ফেরা, এবং তারপরে আরেকটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে সে মাঠে খেলতে গিয়েছিল বা সে মাঠে খেলতে যাচ্ছে। বন্ধুর সাথে দেখা করে তুমি বাজারে গিয়েছিলে। বন্ধুর সাথে দেখা করা একটা কাজ, সেটা করা হয়েছিল, তারপরে আরেকটা কাজ হয়েছিল, সেটা কি বাজারে যাওয়া। অর্থাৎ কিনা কোনো কিছু করার বা হওয়ার পরে যখন আরেকটা কিছু হয়, আরেকটা কিছু হবে বা আরেকটা কিছু হতে যাচ্ছে এমনটা বোঝানো হয়, তখন আমরা হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে বাক্য গঠন করি। তো চলো এই তিনটে সেন্টেন্স এবার ইংরেজিতে লিখি, যেখানে আমরা হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। রাতে খাবার পর, রাতের খাবারকে বলা হয় ডিনার। ডিনারের পর হ্যাভিং, এবার খাওয়া ইংরেজি তো ইট, আরেকটা ইংরেজি হচ্ছে টেক, কিন্তু মডার্ন ইংরেজি হচ্ছে হ্যাভ। হ্যাভ কিন্তু খাওয়া বোঝাতে ব্যবহার করা হয়। আর হ্যাভের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম হ্যাভ ভার্বের, সেটা হচ্ছে হ্যাড। তাহলে আমি এখানে বসাবো হ্যাড। হ্যাভিং হ্যাড, কিসের পরে? ডিনারের পরে। হ্যাভিং হ্যাড দ্য ডিনার, কমা, এই হ্যাভিং হ্যাড দ্য ডিনার এটা হচ্ছে পার্টিসিপেল ফ্রেজ। হ্যাভিং হ্যাড দ্য ডিনার, আমি হাঁটতে গিয়েছিলাম। আই went for a walk। এখানে যদি আমি লিখি রাতে খাবার পর আমি হাঁটতে যাব, তাহলেও কিন্তু সেন্টেন্সটা ভুল হয় না। একইভাবে আমাদের লিখতে হবে হ্যাভিং হ্যাড দ্য ডিনার, আই উইল গো ফর আ ওয়াক। স্কুল থেকে ফিরে সে ফুটবল খেলতে গিয়েছিল। হ্যাভিং, ফেরা ইংরেজি রিটার্ন, আর রিটার্নের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রিটার্নড। রিটার্ন, রিটার্নড, রিটার্নড।
হ্যাভিং রিটার্নড ফ্রম স্কুল, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। হ্যাভিং রিটার্নড ফ্রম স্কুল, সে ফুটবল খেলতে গিয়েছিল। সে গিয়েছিল, যাওয়া ইংরেজি হচ্ছে গো, কিন্তু সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাই আমি গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট বসাবো। হি ওয়েন্ট, কি করতে গিয়েছিল? ফুটবল খেলতে গিয়েছিল। টু প্লে ফুটবল। তাহলে দেখলে হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম বসলো, হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম বসলো। বন্ধুর সাথে দেখা করে তুমি বাজারে গিয়েছিলে, একই ফর্মুলায় আমি সেন্টেন্সটা লিখব। হ্যাভিং, দেখা করা ইংরেজি হচ্ছে মিট, মিটের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেট। তাহলে হ্যাভিং মেট your friend, বন্ধুর সাথে দেখা করে, এই সম্পূর্ণটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ। হ্যাভিং মেট ইউর ফ্রেন্ড, তুমি বাজারে গিয়েছিলে। ইউ ওয়েন্ট টু মার্কেট। হ্যাভিং মেড, হ্যাভিং এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। তো এই তিনটে উদাহরণ আমাদের দেখিয়ে দিল যে কোনো কিছু হবার পরে যখন কিছু হয় বা হচ্ছে অথবা হবে এমনটা বোঝানো হয়, তখন আমরা হ্যাভিং এর সাথে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে পারি। তো আমরা উদাহরণ সহ দেখে নিলাম। হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে কোনো কিছু হবার পরে বা ঘটার পরে কিছু হয়েছে, হয়েছিল, হবে বা হচ্ছে এমনটা কিভাবে বোঝাতে হয় তার কিছু উদাহরণ আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখব কোনো কিছু হবার বা ঘটার পর থেকে একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেছে এবং ওই সময়ের মধ্যে সেই কাজটা বা সেই ঘটনাটা আর ঘটেনি, এমনটা বোঝাতেও কিন্তু আমরা হ্যাভিং এর সাথে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। এবং এক্ষেত্রে কিন্তু হ্যাভিং এর পরে ভার্বের যে থার্ড ফর্ম, বাক্যের শুরু কিন্তু সেটা দিয়ে হবে না। হ্যাভিং এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বাক্যের শেষ ভাগে বসবে। তো চলো এই তিনটে সেন্টেন্স ইংরেজিতে লিখলেই আমরা বুঝতে পারবো। 6 মাস হয়ে গেল বিরিয়ানি খাই না, অর্থাৎ কিনা বিরিয়ানি খাবার পর থেকে 6 মাস পার হয়ে গেছে, ওই 6 মাসের মধ্যে আর বিরিয়ানি খাওয়া হয়নি। এই পুজোর সময় খেয়েছিলাম বেড়াতে বেরিয়ে, তারপরে আর খাইনি। 20 বছর হয়ে গেল সেখানে যাইনি, সেখানে 20 বছর আগে গেছিলাম, তারপর থেকে 20 বছর পার হয়ে গেছে, এর মধ্যে আর যাইনি। কোনো কিছু হবার বা করার পর থেকে একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেছে। প্রায় 1 বছর হলো টিভি দেখি না, টিভি দেখা বন্ধ করে দিয়েছি, এখন মোবাইলেই সময় কাটাই, টিভি আর দেখি না। তো চলো এবার আমরা হ্যাভিং এর সাথে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে এই তিনটে বাক্য ইংরেজিতে লিখব। 6 মাস হয়ে গেল। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, এই ধরনের বাক্য কিন্তু শুরু করতে হয় ডামি সাবজেক্ট ইট দিয়ে। ইট হ্যাজ বিন six months এইবার আমি বসাবো হ্যাভিং। আর খাওয়া বোঝাতে আমি কিন্তু হ্যাড ভার্বটা আনবো, হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ খাওয়া, ইট, খাওয়া, টেক, এবং এখন কিন্তু খাওয়া বোঝাতে হ্যাভ ব্যবহার করা হয়। তো হ্যাভের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তো আমরা এখানে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হ্যাড বসাবো। হ্যাভিং হ্যাড বিরিয়ানি। It has been 6 months having had বিরিয়ানি। বিরিয়ানি খাইনি 6 মাস হয়ে গেল, বা বিরিয়ানি খাবার পর থেকে 6 মাস পার হয়ে গেছে। কোনো কিছু করার বা হওয়ার পর থেকে
একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, ওই সময়ের মধ্যে আর ওই কাজটা বা ওই ঘটনাটা ঘটেনি, তেমনটা বোঝাতেও কিন্তু হ্যাভিং এর সাথে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা যায়। অন্যভাবেও লেখা যায় ইট হ্যাজ বিন 6 months সিন্স আই হ্যাড বিরিয়ানি। সেটা আরো ভালো শোনায়, কিন্তু যেহেতু আমাকে উদাহরণ দিতে হবে হ্যাভিং এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম দিয়ে, তাই আমি বাক্যগুলো এইভাবেই লিখব। 20 বছর হয়ে গেল সেখানে যাইনি। একই রকম ভাবে ডামি সাবজেক্ট দিয়ে আমাকে বাক্য শুরু করতে হবে। ইট হ্যাজ বিন 20 years having, যাওয়া বোঝাতে আমি কিন্তু এখানে গো ভার্ব ইউজ করব না, বি ভার্ব ইউজ করব। তাই আমি এখানে বি ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মটাই বসাবো, গো ভার্ব ব্যবহার না করে বি ভার্ব বসাবো। ইট হ্যাজ বিন 20 years হ্যাভিং বিন দেয়ার। হ্যাভিং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, হ্যাভিং তারপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা থার্ড ফর্ম। প্রায় 1 বছর হলো টিভি দেখি না। ইট হ্যাজ বিন প্রায়, অলমোস্ট 1 year having, টিভি দেখা ইংরেজি ওয়াচ, ওয়াচের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়াচড। ইট হ্যাজ বিন অলমোস্ট 1 year হ্যাভিং ওয়াচড টিভি। হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম বা ভার্বের থার্ড ফর্ম বসালাম, বসিয়ে কি প্রকাশ করলাম? কোনো কিছু হওয়া বা ঘটার পর থেকে বা করার পর থেকে একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, ওই সময়ের মধ্যে ওই কাজটা বা ওই ঘটনাটা আর ঘটেনি। দুটো ক্ষেত্রে আমরা হ্যাভিং এর সাথে ভার্বের থার্ড ফর্ম বসাই। একটা হচ্ছে কোনো কিছু হবার বা করার পরে কিছু হয়েছিল বোঝাতে, এবং কোনো কিছু হবার পর থেকে একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেছে এমনটা বোঝাতে। তো দুরকম উদাহরণই কিন্তু আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব হ্যাভিং এর পরে টু এবং ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম বসিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়। এই ধরনের বাক্য আমরা বলবো তখনই যখন আমরা বোঝাবো কোনো কিছু আমরা করতে বাধ্য হচ্ছি, অথবা আমাদের এমন কিছু করতে হচ্ছে যেটা অ্যাভয়েড করা যায় না, সেটা আমাদের করতেই হচ্ছে, সেটা বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব, হ্যাভিং এর পরে টু এবং ভার্বের বেস ফর্ম। তো চলো কিছু উদাহরণ দেখে নিই। এখানে 3টে সেন্টেন্স দেখো লিখে রেখেছি আমি, যেগুলো আমরা হ্যাভিং টু এবং ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে লিখব, যা বোঝাবে যে কোনো কাজ করতে আমরা বাধ্য হচ্ছি বা হচ্ছিলাম। আমাকে রোজ স্কুলে যেতে হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটা। তোমাকে তাড়াতাড়ি ঘুমোতে হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাকে কাজটা করতে হচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। 3টে সেন্টেন্সই আমাদের বুঝিয়ে দিচ্ছে কোনো কিছু করতে আমরা বাধ্য বা এমন কোনো কাজ যেটা আমরা এড়াতে পারছি না বা পারিনি। আমাকে রোজ স্কুলে যেতে হয়েছিল, বাক্যের কর্তা আমি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটা। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমি কোনো সেন্টেন্স লিখব, বাক্যের যে কর্তা তারপরে হয় ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে। বাক্যের কর্তা যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন আমি, আমাকে, সেক্ষেত্রে আমি সহায়ক ক্রিয়া বা অক্সিলারি ভার্ব ওয়াজ বসাবো। আই ওয়াজ। এইবার দেখো হ্যাভিং টু এবং যে ভার্বের ফার্স্ট ফর্ম, এই সম্পূর্ণ অংশটাকেই আমি ভার্ব ফ্রেজ হিসাবে ধরে নেব, যা কিনা কন্টিনিউয়াস ফর্মে আছে। আই ওয়াজ হ্যাভিং টু, হ্যাভিং এবং টু দুটোই বসলো। এইবার ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম সেটা বসাতে হবে। সেটা কি? যাওয়া। টু তারপরে ভার্বের বেস ফর্ম, আর সেটা হচ্ছে যাওয়া, গো। আই ওয়াজ হ্যাভিং টু গো, কোথায় যেতে হচ্ছিল? স্কুলে যেতে হচ্ছিল, টু স্কুল। কবে যেতে হচ্ছিল? রোজ, এভরিডে।
হ্যাভিং, তারপরে বসলো টু, তারপরে ভার্বের বেস ফর্ম। আর সেটা দিয়েই আমরা প্রকাশ করলাম এমন একটা কাজ যেটা করতে আমরা বাধ্য হচ্ছিলাম, বা এমন কোনো কাজ যা করতে আমরা বাধ্য হচ্ছি। তোমাকে তাড়াতাড়ি ঘুমোতে হচ্ছে, মানে তোমাকে তাড়াতাড়ি বিছানায় যেতে হচ্ছে। ইউ, সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের সহায়ক ক্রিয়া হিসাবে ব্যবহার করতে হয় অ্যাম, ইজ, আর। সেকেন্ড পার্সন সিঙ্গুলার বা প্লুরাল নাম্বারের পরে যে সহায়ক ক্রিয়া বসে সেটা হচ্ছে আর। এখানে তুমি সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমি আর বসাবো সহায়ক ক্রিয়া। ইউ আর, এইবার হ্যাভিং টু। হ্যাভিং টু, তাহলে আমি লিখবো কি? ইউ আর হ্যাভিং টু স্লিপ। শুনতে ভালো লাগে, লিখে নেই ইউ আর হ্যাভিং টু স্লিপ আর্লি। তোমাকে তাড়াতাড়ি ঘুমোতে হচ্ছে। হ্যাভিং, তারপরে টু এবং স্লিপ ভার্বের বেস ফর্ম। হ্যাভিং টু স্লিপ তাড়াতাড়ি, আর্লি। কিন্তু আমরা যদি শুদ্ধ ইংরেজিতে লিখি তাহলে কিন্তু এইভাবে লিখলে ভালো শোনাবে না। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ইউ আর হ্যাভিং টু, এই হ্যাভিং টু এর পরে স্লিপের জায়গায় গো টু বেড। সেখানে গো ভার্বটা ভার্বের ফার্স্ট ফর্ম হিসাবে বসবে স্লিপের জায়গায়। ইউ আর হ্যাভিং টু গো টু বেড আর্লি। এটা সুন্দর লাগছে বেশি শুনতে। তাকে কাজটা করতে হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে যে সহায়ক ক্রিয়াটা আসবে সেটা হচ্ছে ইজ। হি ইজ, এইবার আমি হ্যাভিং টু এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্মটা বসাবো। হি ইজ হ্যাভিং টু করা, ডু। ডু এর বেস ফর্মটাই আমরা বসালাম। হি ইজ হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। হ্যাভিং, তারপরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম, যেটা কিনা এই সেন্টেন্সগুলো একটা ভার্ব ফ্রেজের মতন হয়ে বসলো। তাহলে তোমরা দেখলে হ্যাভিং টু এবং হ্যাভিং বিন, হ্যাভিং এর পরে টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে কি ধরনের বাক্য তৈরি করতে হয়, এবং হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং কোন কোন ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলো প্রয়োগ করা যায়। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। প্র্যাকটিস করতে থাকো, যত প্র্যাকটিস করবে তত সহজ হয়ে যাবে। আর কোথাও যদি কঠিন মনে হয় আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।